আসসালামু আলাইকুম। ভেক্টর ক্লাসে আমরা দেখেছিলাম ভেক্টর যে ওয়ান শটটা ছিল সেটার মধ্যে ভেক্টরের মধ্যে যা যা সূত্র দরকার, যা বেসিক দরকার সবকিছু হালকা হালকা আলোচনা করা হয়েছিল। তো আজকে গতিবিদ্যাটা যদি একটু আলোচনা করি, তো গতিবিদ্যার মধ্যে অনেক কিছু আছে কিন্তু চ্যাপ্টারটা অনেক ছোট। আর এটা আগের কয়েক বছর হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে ছিলই না, যার কারণে এখান থেকে তেমন প্রশ্ন আগে আসে নাই যেহেতু সিলেবাসে ছিল না। কিন্তু সামনে তো সেটা সিলেবাসে আবার অন্তর্ভুক্ত হবে যেহেতু বইয়ের চ্যাপ্টার। তো গতিবিদ্যাকে যদি আমরা খুব অল্প সময়ে শেষ বা রিভিশন করতে চাই, তাহলে গতিবিদ্যার মধ্যে আমার যেসব বিষয়গুলো জানা লাগবে তার মধ্যে প্রথম একটা শব্দ আমার জানা লাগবে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে অর্থাৎ একটা রেফারেন্স ফ্রেম যার সাপেক্ষে তুমি একটা বস্তু কি গতিশীল নাকি গতিশীল না সেটা তুমি ব্যাখ্যা করবা। যেমন ধরো, এই যে এইটা একটা বিন্দু, এই বিন্দুকে তুমি ধরে নিলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে তুমি হচ্ছে বস্তুর গতিটা তুমি ব্যাখ্যা করবা। এখন তুমি ধরো এই একটা বস্তু, তো এখান থেকে বস্তুটা দূরত্ব কতটুক, তাহলে তুমি বলতে পারবা যে এই বস্তুটা এই এখান থেকে এতটুক দূরত্বে আছে, ধরো 5 মিটার দূরত্বে আছে। যদি বস্তুটা সামনের দিকে যেতে থাকে তাহলে সেটা এটার সাপেক্ষে গতিশীল। অর্থাৎ ধরো এখানে একটা হচ্ছে ঘর আছে, এই ঘর থেকে এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে যার সাপেক্ষে তুমি হচ্ছে বস্তুর গতিটা তুমি ব্যাখ্যা করবা যে বস্তুটা কতটুকু দূরে আছে। সেটা হচ্ছে এই ঘর থেকে ধরো 5 মিটার দূরে আছে, 10 মিটার দূরে আছে, যদি আরো দূরে যায় তাহলে হচ্ছে বস্তুটা হবে গতিশীল। আর যদি না যায় স্থির হয়ে বসে থাকে তাহলে সেটা বলবো আমরা এই ঘর থেকে 5 মিটার দূরে সেটা স্থির হয়ে বসে আছে। তো বস্তুর গতি বর্ণনা করতে গেলে তোমার প্রসঙ্গ কাঠামোটা জানা লাগে। এখন প্রসঙ্গ কাঠামো হচ্ছে, যদি আমি বলি দুই ধরনের, একটা হচ্ছে জড় এবং অপরটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো এই দুইটা। এরপর মাত্রার ভিত্তিতে যদি এটাকে আবার ভাগ করি তাহলে হবে তিন ধরনের। একটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা 3D। তাহলে এই তিনটা হচ্ছে মাত্রার ভিত্তিতে। একমাত্রিক জিনিসটা কি? যেটাকে শুধুমাত্র একটি মাত্র মাত্রা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবা। যেমন ধরো এক্স, ধরো আমি বললাম যে একটা সরু সুতার দৈর্ঘ্য 5 মিটার। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে তুমি জাস্ট একটা মাত্রা দিয়ে তুমি হচ্ছে ব্যাখ্যা করতে পারবা। এরপর দ্বিমাত্রিক যদি বলি, ধরো একটা ফুটবল খেলার মাঠ, যেটাকে তুমি তুমি যদি এই ফুটবল খেলার মাঠে ক্ষেত্রফল বের করতে চাও তাহলে এক্স এবং ওয়াই লাগবে। তাহলে সেক্ষেত্রে দুইটা মাত্রার প্রয়োজন হয়, সেটা হচ্ছে দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিকের মধ্যে কি কি আছে? ত্রিমাত্রিকের ক্ষেত্রে তিনটা মাত্রার প্রয়োজন হয় যা 3D আমরা যেগুলি দেখতে পাই, যেমন ধরো টেবিল, ইট, চেয়ার, পাথর, গোলক, এগুলি। টেবিল, ইট, চেয়ার, পাথর, গোলক, এগুলি। আর দ্বিমাত্রিকের মধ্যে কি কি আছে? ধরো পাতলা কাগজ, এরপর আর কি হতে পারে, যেমন মাঠ, ফুটবল খেলার মাঠ। এরপর হচ্ছে ধাতব, কোন একটা ধাতব পাত যেটা পাতলা, এরকম অনেক কিছু হতে পারে। তো অথবা টিনের পাতও হতে পারে। আর একমাত্রিকের মধ্যে আছে সরু সুতা বা ঝুলানো কোনো একটা সুতা। এভাবে অনেকগুলো ঝুলন্ত সুতা আছে। এরপর ঋজু সুতা আছে, একটা দীর্ঘ সরু সুতা বা একটা দীর্ঘ সরু দণ্ড, এরকম যা আছে। তো সরু জাস্ট কোনো দুইটা অংশে ভাগ হচ্ছে না, অর্থাৎ এক্স এবং ওয়াই লাগবে না, শুধুমাত্র একটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে, একটা মাত্রা দিয়ে ব্যাখ্যা করা যাবে, এই জাতীয় কোনো কিছু। এরপর জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে যদি বলি, তো জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো গুলো কি? যেমন দেখো, জড় হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেগুলি দেখি, যেমন ধরো জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্র কি? তৃতীয় এবং তৃতীয় সূত্রগুলো হচ্ছে প্রযোজ্য। এরপর
এই জড় কাঠামোর মধ্যে আরেকটা কি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এটা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। বা হচ্ছে গ্যালিলিয়ান প্রসঙ্গ কাঠামো। গ্যালিলিয়ান প্রসঙ্গ কাঠামো ও হচ্ছে নিউটনিয়ান প্রসঙ্গ কাঠামো। এরপর আরেকটা যদি আমরা লিখি, সেটা হচ্ছে এরা এখানে পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। এগুলো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো তো এর উল্টা হবে, এখানে নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্র কি মানবে না। এরপর আর কি হচ্ছে, এখানে উদাহরণ আমরা কি দিতে পারি, যেমন ধরো লিফট, রকেট আছে, এরপর আছে কৃত্রিম উপগ্রহ, এই জিনিসগুলো। এরপর আরেকটা জিনিস যদি আমাদের জানা লাগে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। জিনিসটা যদি একটু বলি, আপেক্ষিক বেগ এটা কেমন, ধরো এ একটা গাড়ি এবং এ একটা গাড়ি। ধরো এই গাড়িটা যাচ্ছে হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, এবং এই গাড়িটা যাচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। দুইটাই যাচ্ছে এদিকে, একই দিকে যাচ্ছে। তাহলে একটার সাপেক্ষে এ গাড়ি এবং বি গাড়ি। তো এ গাড়ি এবং বি গাড়ি যদি একই দিকে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে যদি এখানে পরস্পরের সাপেক্ষে, অর্থাৎ এর সাপেক্ষে বি গাড়ি কত বেগে গতিশীল বলে মনে হবে, সেটা হচ্ছে 10 - 5 ইকুয়াল টু 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে। অর্থাৎ এ গাড়িতে তাকে একজন লোকের কাছে মনে হবে বি গাড়িটি হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে সামনের দিকে যাচ্ছে। এখন যদি, তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে 5। এখন যদি উল্টা হয়, ধরো এই এ গাড়ি এবং এই বি গাড়ি, এ গাড়ি বি গাড়িটা আসছে হচ্ছে এইদিকে এবং এ গাড়িটা যাচ্ছে হচ্ছে এইদিকে। তখন এরা পরস্পরের সাপেক্ষে, অর্থাৎ আপেক্ষিক বেগ কিরকম হবে, এর সাপেক্ষে বিতে মনে হবে যেন এই গাড়িটা এদিক দিয়ে 10 + 5 ইকুয়াল টু হচ্ছে 15 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল হচ্ছে। ঠিক আছে, এটা কিরকম হচ্ছে, ধরো এই 5 মিটার সেকেন্ড, এই যেটা ব্যাগটা আছে এর ব্যাগ, এরপর বি এর ব্যাগ, অর্থাৎ একটা থেকে একটা মাইনাস করে তো আপেক্ষিক বেগটা বের করতে হবে। তো এটা যেহেতু বিপরীত দিকে হচ্ছে -10, তাহলে কত হচ্ছে 15 সেকেন্ড ইনভার্স 1। এই চ্যাপ্টারের মধ্যে আমি যদি ম্যাথ গুলো করতে যাই, কিছু আমার হচ্ছে রাশি সম্পর্কে জানা যাবে। তো রাশিগুলো কি কি লিখে ফেলি। রাশি জানা লাগবে, এটা স্কেলার নাকি ভেক্টর সেটা জানা লাগবে। এরপর জানা লাগবে আর কি আছে, এরপর হচ্ছে এর এককটা জানা লাগবে, এসআই একক লিখবো। এরপর লাগবে হচ্ছে এই তিনটাই, এই তিনটা আমরা হচ্ছে জানবো। প্রথমে হচ্ছে দূরত্ব। এখন এই দূরত্ব কি, দূরত্ব হচ্ছে একটা কি রাশি, স্কেলার রাশি, এবং এর একক হচ্ছে মিটার। এরপর মাত্রা যদি লিখি, মাত্রা কেবল এল বা লেন্থ। তো বই যেহেতু তার ব্র্যাকেটের মধ্যে দেখাইছে দিই। এরপর 2 নাম্বার হচ্ছে সরণ। সরণ কিন্তু ভেক্টর, এটাও কিন্তু মিটার, এরপর এটা এল। 3 নাম্বারে আমার লাগবে হচ্ছে দ্রুতি, এটা কিন্তু স্কেলার। এরপর মিটার সেকেন্ড ইনভার্স 1 হচ্ছে একক। এরপর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এরপর হচ্ছে 4 নাম্বারে আমার জানা লাগবে ব্যাক। এটা হচ্ছে ব্যাক হচ্ছে ভেক্টর। এরপর এটার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1।
এবং মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এরপর 5 নম্বরে আমার জানা লাগবে ত্বরণ। এখানে ত্বরণ কিন্তু হচ্ছে একটা ভেক্টর রাশি, এটার একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2 বা এলটি ইনভার্স 2। এগুলি তো আছে। এবার যখন কোনো একটা বস্তু ভূমিতে চলমান থাকবে তখন আমরা কি করব? ধরো ভূমিতে চলন্ত বস্তু, অর্থাৎ ভূমিতে যা হিসাব, যখন একটা বস্তু ভূমিতে চলমান অর্থাৎ নিচে চলমান আছে তখন সেই ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা ইউজ করব। আমরা তো আগে রাশিগুলো দেখেছি যে কি কি রাশি আমার ইউজ করতে হবে। সরণ, এস মানে হচ্ছে সরণ, তো বি মানে হচ্ছে শেষ বেগ। এই কিছু জিনিসপত্র আমাদের জানা লাগবে। ইউ মানে আদি বেগ, বইয়ে সেটা বি নট আকারে দেওয়া আছে। এরপর টি মানে সময় এবং এ মানে ত্বরণ। তো এখন যদি লিখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু বিটি, সমবেগ, বেগের পরিবর্তন হবে না। এরপর আছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এরপর আছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এরপর আছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STS equal to U plus half A into 2t minus 1। এরপর যদি আমরা দেখি, আমরা জানতাম যে অর্থাৎ তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এগুলো হচ্ছে অন্তরীকরণ করে অনেক সময় বের করা যায়, আসলে বের করা যায়। তো যদি বলি তাৎক্ষণিক বেগ মানে কোন একটা অল্প সময়ের মধ্যে হচ্ছে তার অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি হচ্ছে তাৎক্ষণিক বেগটা পাবো না, যেহেতু আমরা জানি বি ইকুয়াল টু এস বাই টি। তো এখানে হচ্ছে খুব অল্প সময়ে কতটুকু সরণ হয়েছে, খুব অল্প সময় এবং খুব অল্প সরণ, অর্থাৎ টি এস কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে তাৎক্ষণিক বেগ বি ইকুয়াল টু হচ্ছে ডিএস ডিভাইড বাই ডিটি। এরপর আমরা ত্বরণের ক্ষেত্রে একটা সূত্র জানতাম, ত্বরণ হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বা সময়। তার মানে উপরে বেগ নিচে সময়। তো খুব আমি যদি তাৎক্ষণিক ত্বরণ বের করতে চাই, তাৎক্ষণিক ত্বরণ যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? খুব অল্প সময়ে বেগটাকে আমাকে হচ্ছে খুব অল্প সময়ের দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে সেম ভাবে আমি লিখতে পারি না ডিপি ডিভাইড বাই ডিটি। তো এখন এখানে একটা জিনিস পরিষ্কার, যেমন দেখো এই বেগটা আমি যদি এই জায়গায় বসাই দিই, তার মানে এখানে প্রথমে তুমি সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে তুমি পাচ্ছ বেগ। এরপর তুমি আবার বেগকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো তুমি পাচ্ছ হচ্ছে ত্বরণ। তো সেই ক্ষেত্রে তো আমি এখানে একসাথে যদি করে দিই ডি স্কোয়ার এস ডিভাইড বাই ডিটি স্কোয়ার, কথাটা অনেকটা সেম না? এখানে হচ্ছে সরণকে পরপর দুইবার যখন আমি হচ্ছে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম তখনই তো আমি হচ্ছে ত্বরণটা পেয়ে যাব। একবার করলে পাবো বেগ, দুইবার করলে পাবো ত্বরণ। তো তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এরপর কোনো একটা যখন পড়ন্ত বস্তু, এখন ভূমিতে চলমানের ক্ষেত্রে তো সেম থাকবে, যখন কোনো বস্তু পড়ন্ত বস্তু হবে, এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব ফর্মুলাগুলো? তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার একটা বিষয় মাথায় রাখতে হবে, আদিবেগ হচ্ছে শূন্য। অর্থাৎ উপর থেকে যখন কোনো কিছু পড়বে তখন হচ্ছে তার আদিবেগটা হয় শূন্য। তো আদিবেগ যদি শূন্য হয় আমি এখানে যা যা আছে সবগুলোর ক্ষেত্রে শূন্য করে দিব, আর উপর থেকে উচ্চতাটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করব। যদি লিখে দিই এইচ মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে, আর জি করে দিই এটা অভিকর্ষজ ত্বরণ। এখন উপরে যখন হবে তখন অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমি এই সূত্রগুলোতে কি কি চেঞ্জ করব দেখো তো। যেমন আমি তখন লিখেছিলাম s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো আমি এখন লিখবো s ইকুয়াল টু ইউটি তো বাদ, যেহেতু আদিবেগ জিরো তাহলে ইউটিও জিরো হয়ে যাবে।
প্লাস হাফ এটি স্কোয়ার, আমি লিখবো হাফ জিটি স্কোয়ার। এরপর এস ইকুয়াল টু বিটি, এটা তো সমবেগের ক্ষেত্রে ছিল, এটা আর এখানে আসবে না। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, এগুলি আমি আবার লিখি। এখন এস ইকুয়াল টু বিটি যেটা ছিল সেটা আমি কিভাবে লিখব, এস বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা এই সূত্রটা ছিল না, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এটাকে যদি আমি লিখি কিভাবে লিখবো, আদি ভেক্টর শূন্য, তো এটিকে আমি লিখবো জিটি। এরপর আরেকটা ফর্মুলা আছে, আমরা লিখেছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটাকে আমি লিখবো বি স্কোয়ার, ইউ স্কোয়ার তো শূন্য, টু জি এস। এরপর এই তিনটা গেল। এখন টি-তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা, এটার ক্ষেত্রে কি হবে, এখানে এস কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আদি ভেক্টর শূন্য। সবকিছু সেমই আছে, শুধু এর জায়গায় হচ্ছে জি বসাই দিছি, 2t-1। এবার খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, যেমন এখানে কি কি ফর্মুলাগুলো আমরা আগেই দেখেছিলাম, যা তাই সেম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন যখন তুমি একটা বস্তুকে উপরে তুমি নিক্ষেপ করলা, সেটা উপরে উঠবে আবার নিচে নামবে, তার মানে একবার প্লাসও হতে পারে একবার মাইনাসও হতে পারে, প্লাস মাইনাস যে কোনো একটা হবে। কেন? কারণ হচ্ছে এই জি এর মানটা তুমি দেখো না, জি এর মান যখন তুমি উপরে উঠবা তখন তো মাইনাস হবে, যখন তুমি নিচে নামবা তখন তো আবার প্লাস হবে। তো সেই হিসেবে এই এখানে প্লাস মাইনাস আমি দিলাম। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরে ওঠার ক্ষেত্রে তুমি মাইনাস ইউজ করবা এবং নিচে নামার ক্ষেত্রে তুমি হচ্ছে প্লাস ইউজ করবা। এরপর দেখো ইউ বি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, এই সূত্রটাও আমরা দেখেছিলাম। এরপর বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ছিল, টু জি এইচ হবে, ঠিক আছে। আর টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা যেটা দেখেছিলাম, এস টি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস হাফ জি ইন্টু টু টি মাইনাস ওয়ান। এটাই তো, এই চারটা জিনিস ছিল। তো এখানে হচ্ছে আমরা এখন এই চারটা জিনিসের ক্ষেত্রে আমরা কিছু বিষয় মাথায় রাখবো। সেটা কি? সেটা হচ্ছে যখন উপরে উঠবে, উপরে উঠলে মাইনাস, নিচে নামলে প্লাস। কেন? কারণ হচ্ছে যখন নিচে নামবে তখন অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, যার কারণে জি এর মান হবে ধনাত্মক। যখন তুমি উপরে উঠতেছ, অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে নিচে, তখন হচ্ছে জি এর মান হবে ঋণাত্মক। তো সেই জন্য তুমি মাইনাস চিহ্ন ইউজ করবা। এই বিষয়টাই ছিল। আবার আরেকটা বিষয় দেখা যায়, যেমন ধরো এই ফর্মুলাগুলো তো আমরা জানলাম, এগুলো ইজি আছে। আর আরেকটা ঘটনা বেশিরভাগ দেখা যায়, ধরো এটা একটা বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিংটা ছাদে একজন মানুষ দাঁড়ানো, এই ধরো এই একজন মানুষ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা ভূমি। এই মানুষটা কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলো, এই জায়গা থেকে এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করলো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। এখন এই বলটা আবার হচ্ছে একদম নিচে পড়লো। এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে অর্থাৎ তখন তো কিন্তু অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বলটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেক্ষেত্রে কিন্তু এই অংশটা আসবে না। অর্থাৎ এখান থেকে বস্তুটা গেছে আবার নিচে নামছে, তার মানে তুমি এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব একবার হিসাব করবে, আবার এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব একবার হিসাব হবে। তাইলে দেখো স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু আমরা হিসাব করছিলাম কি, নিচ থেকে একটা বস্তু যখন উপরে গেল আবার নিচে আসলো, এই পুরোটা হচ্ছে তার দূরত্ব। কিন্তু এখানের ক্ষেত্রে এতটুকটা নাই, এতটুকু কারণ হচ্ছে সে অতিক্রম করেনি, এতটুকু হচ্ছে সে কিন্তু এখান থেকেই নিক্ষেপ করা হয়েছে। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে তুমি যে ফর্মুলাগুলো ইউজ করবা সেগুলো হচ্ছে সেম, ওগুলোর মতো, শুধুমাত্র একটু পরিবর্তন হচ্ছে, মাইনাস ইউটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে হচ্ছে একটা মাইনাস দিতে হবে, অত অতিক্রান্ত দূরত্ব এই ধরনের কোনো যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে তুমি এখানে একটা মাইনাস দিবা, আর বাকি ফর্মুলাটা সেম থাকবে। এরপর হচ্ছে আরেকটা আছে বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি,
এখানে আগে একটা মাইনাস দিবা, সূত্রগুলো সেম। এরপর আরেকটা আছে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gS, এটার ক্ষেত্রেও এই জায়গায় একটা মাইনাস দিবা। এখানে হচ্ছে এই সূত্রগুলো ইউজ হবে, শুধু একটা মাইনাস দিয়ে তুমি চেঞ্জ করে নিতে পারবে। এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো হবে। এবার সর্বাধিক উচ্চতা, উড্ডয়নকাল বা হচ্ছে নিচে নামতে কতক্ষণ সময় লাগবে, এই ধরনের বিষয়গুলো যদি আমরা বের করি, সর্বাধিক উচ্চতা তো আমরা জেনেছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আরেকটা জেনেছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gS। এখন ধরো একটা বস্তু সর্বাধিক উচ্চতায় উঠবে, তো সেক্ষেত্রে সর্বাধিক উচ্চতা আমরা ক্যাপিটাল এস ধরলাম। তো ধরো আমি এখানে ক্যাপিটাল এসটা বসালাম। এখন ভূমি থেকে যখন একটা বস্তু একদম উপরে উঠলো, তখন সেই ক্ষেত্রে উপরে ওঠার ক্ষেত্রে জি এর মান কিন্তু মাইনাস, এটাও আমরা জানি। সর্বাধিক উচ্চতাকে আমরা ক্যাপিটাল এস ধরলাম। এবং যখন একটা বস্তু উপরের দিকে উঠলো, উপরে উঠতে 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 এক সময় সর্বাধিক উচ্চতায় যখন চলে গেল, তখন কিন্তু সেখানে তার আদি বেগ, শেষ বেগ হচ্ছে 0। এখানে আদি একটা বেগ নিয়ে ধরো সে উপরে উঠেছিল, এই ইউ আদি বেগ এসে উপরে উঠলো এবং সর্বোচ্চ উচ্চতায় তার বেগ তো 0, শেষ বেগ 0 হয়ে গেছে। যদি বেশি 0 না হতো তাহলে বস্তুটা আরো উপরে উঠতো। এখন বেগ যেহেতু 0 হয়ে গেছে, সেই জন্য সেটা আবার নিচে নেমে যাবে। যখন সেটা উপরে উঠতেছে, সর্বাধিক কতটুকু উচ্চতায় উঠবে, আমি এই মানগুলো এখানে বসাই। এখানে দেখো এই বি এর মান কিন্তু হচ্ছে 0, 0 স্কোয়ার মানে 0। এখন এই ইউটাকে আমি রাখলাম ইউ স্কোয়ার। এখন কিন্তু এখানে জি এর মানটা কিন্তু মাইনাস, যেহেতু উপরে উঠতেছে অভিকর্ষজ ত্বরণ কাজ করে নিচের দিকে, ইন্টু এইচ। তাহলে কি হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2gS। তাহলে আমরা কি পাচ্ছি, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার হচ্ছে সূত্র। এরপর উপরে উঠতে কতক্ষণ সময় লাগবে, আমরা সময়ে পাই এরকম একটা সূত্র জানি কি, বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আমরা তো জানতাম জি এর মান হচ্ছে মাইনাস এই জাতীয় কিছু, শেষ বেগ তো 0, তাহলে 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে কি হচ্ছে, এই ইউটাকে যদি আমি এই পাশে পাঠাই দিই মাইনাস ইউ মাইনাস জিটি, তাহলে টি ইকুয়াল টু ইউ বাই জি। তার মানে উপরে উঠতে সময় লাগে টি ইকুয়াল টু ইউ বাই জি, এবং নিচে নামতে কতক্ষণ সময় লাগবে, নিচেও নামতে সেম সময় লাগবে, কারণ উড্ডয়নকাল এবং হচ্ছে নিচে নামতে যতক্ষণ সময় লাগবে, দুইটা পতনকাল দুইটাই কিন্তু সেম। তখন সেটা হচ্ছে আবার উল্টা হয়ে যায় আর কি, তখন আদি বেগ 0 হয়ে যায়, শেষ বেগটা হচ্ছে ফিরে আসে। তখন উপর থেকে যখন নিচে নামে, তখন ধরো এই বস্তুটা উপর থেকে নামতেছে, নিচে নামার, নিচ থেকে উপরে ওঠার ক্ষেত্রে কিরকম হয় আমরা দেখছি, উপর থেকে নিচে নামার ক্ষেত্রেও সেমই হয়, কারণ তখন কিন্তু আমরা জানতাম যে আদি বেগ 0। তো আদি বেগ 0 শেষে এসে হচ্ছে এই বেগটা পাওয়া যায়, যেটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কিন্তু আদি বেগের সমান হয়ে যায়। তো যার কারণে এখানে তখন কিন্তু বি বাই জি হয়। তো দুইটা বেগই তো সমান, সেজন্য আমরা হচ্ছে লিখতে পারি টোটাল কতক্ষণ শূন্য ছিল বিচরণকাল ইকুয়াল টু উড্ডয়নকাল প্লাস পতনকাল ইকুয়াল টু ইউ বাই জি প্লাস ইউ বাই জি ইকুয়াল টু 2u বাই জি। এটা হচ্ছে টোটাল সে কতক্ষণ শূন্য ছিল, বস্তুটা কতক্ষণ শূন্য ছিল, শূন্য ছিল সেটা হচ্ছে 2u বাই জি, এটা হচ্ছে টোটাল তার বিচরণকাল। এবার আমরা কিছু গ্রাফ দেখব, যে গ্রাফগুলো আমার লাগবে সিকিউতে হয়তো অনেক সময় আঁকতে হয়, অথবা উদ্দীপকে দেওয়া থাকে, যেটা দ্বারা আমরা আনসারগুলো করব। তো প্রথমে গ্রাফ যেটা লিখবো সেটা হচ্ছে সরণ সময় লেখচিত্র। তো সরণকে আমরা প্রকাশ করি এস দিয়ে, সময়কে আমরা প্রকাশ করি টি দিয়ে। তো ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর আমি বসালাম সরণ, এক্স অক্ষ বরাবর আমি বসাবো সময়। তো এই সরণের আমরা সমীকরণ জেনেছিলাম এস ইকুয়াল টু বিটি, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা তো সমবেগের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যখন কোনো একটা বস্তু একটা ত্বরণে যাবে সেই ক্ষেত্রে। এখন যদি বস্তুটা প্রথমে হচ্ছে স্থির থাকে, অর্থাৎ বস্তুটি যদি গতিশীল না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু সরণ হবে না। অর্থাৎ
তার স্মরণ হচ্ছে না, অর্থাৎ সময়ের সাথে সাথে তার স্মরণ হচ্ছে না, অর্থাৎ যদি কোনো একটা বস্তু স্থির থাকে অত গতিশীল না হয়, তার ক্ষেত্রে গ্রাফটা হবে এমন। কারণ সেক্ষেত্রে আমরা দেখতেছি তার স্মরণটা হচ্ছে না, কিন্তু সময় অতিবাহিত হচ্ছে। এরপর যদি গ্রাফটা হয় সমবেগ, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্রাফটা হবে এরকম। কারণ দেখো আমরা জানি b ইকুয়াল টু এস বাই টি, এখানে এদিকে এস এদিকে টি, অর্থাৎ সমবেগে আস্তে আস্তে এই বেগে গতিশীল হচ্ছে, সময়ের সাথে সাথে সমান পরিমাণ স্মরণ হচ্ছে, অর্থাৎ যাচ্ছে সেটা। এখন যদি আমরা এই সূত্রটা দেখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে অসমবেগের ক্ষেত্রে। এই ক্ষেত্রে গ্রাফটা হবে অনেকটা এরকম, ধরো এই জাতীয় কোন একটা কিছু, এই জাতীয়। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কিছু হচ্ছে শর্ত, আমরা যদি এই গ্রাফ নিয়ে বলি, অর্থাৎ যখন এই সমীকরণটা হবে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তখন অসমবেগ, অর্থাৎ এটা হচ্ছে একটা সমত্বরণের ক্ষেত্রে এই গ্রাফটা আমরা পাবো। তো এই গ্রাফ দেখে আমরা কি বুঝতে পারলাম, যে এটা একটা মূলবিন্দুগামী সরল রেখা, এটা একটা মূলবিন্দুগামী রেখা। আর এই রেখাটি সরল রেখা না, এটা হচ্ছে একটু বাঁকা, তার মানে এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা রেখা। এরপর আর কি বলা যায়, তাৎক্ষণিক বেগ হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো এখানে ds ডিভাইড বাই dt, অর্থাৎ তাৎক্ষণিক বেগ আমরা চাইলে নির্ণয় করতে পারবো। যেহেতু এখানে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে ds ডিভাইড বাই dt, এটা তাৎক্ষণিক বেগের সূত্র আমরা নির্ণয় করতে পারবো যে কোনো একটা মুহূর্তে বেগ। সমবেগ হলে তো এখানে নির্ণয়ের প্রয়োজন ছিল না, কারণ বেগ তো সবসময় সমান। তো যে কোনো মুহূর্তে বেগও আমরা চাইলে নির্ণয় করতে পারবো। আর এটা একটা হচ্ছে প্যারাবোলা, এই গ্রাফটা প্যারাবোলা। এরপর স্মরণ সময়ে এই গ্রাফগুলি আছে। স্মরণ সময়ের পর আমরা যাব বেগ সময় গ্রাফগুলো নিয়ে। এবার বেগ সময়, তো বেগ সময়ের গ্রাফ, তার মানে বেগকে আমরা প্রকাশ করি বি দিয়ে, সময়কে টি। তো এটা ধরলাম ওয়াই অক্ষ, এটা ধরলাম এক্স অক্ষ। তো এই দিক বরাবর আমি বসালাম সময়, এদিক বরাবর আমি বসালাম বেগ। ঠিক আছে। তো এখন ধরো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সূত্র হচ্ছে এটা s ইকুয়াল টু বিটি। দেখো এখানে কিন্তু এটা সমবেগে যাচ্ছে, তার মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা বেগের যদি পরিবর্তন না হয়, তাহলে গ্রাফটা অনেকটা এরকম না, কারণ বেগের বৃদ্ধিও হচ্ছে না আবার কমছেও না, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে না। এখন যদি এটা না হয়ে সমীকরণটা হয়ে যায় বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা হয়ে যায়। আদিবেগ আমি ধরলাম শূন্য, তাহলে এটা আমি বাদ দিলাম, বি ইকুয়াল টু এটি। হ্যাঁ, তো এখানে দেখো সময়ের সাথে সাথে কিন্তু বেগের পরিবর্তন হয়, এটার ক্ষেত্রে বি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা পাবো অনেকটা, অর্থাৎ গ্রাফটা পাবো অনেকটা এরকম। তো এটা দেখে আমরা কি বুঝলাম, যে এটা হচ্ছে মূলবিন্দুগামী। আর এটার ডাল কি নির্দেশ করবে, ডালটা যদি আমি নির্ণয় করি বি বাই টি, তো এখানে হচ্ছে বি বাই টি, অর্থাৎ ব্যাককে যদি আমরা সময় দিয়ে ভাগ করি আমরা পাবো ত্বরণ, তার মানে এই গ্রাফের ঢালটা হচ্ছে ত্বরণ নির্দেশ করে। এবার গ্রাফটা অনেক সময় এই ধরনেরও হতে পারে, যেমন আমরা যদি লিখি বি ইকুয়াল টু ইউ মাইনাস এট, এই সূত্রটাও আমরা জানি, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ যখন হবে তখন সমমন্দন, অর্থাৎ মন্দনের ক্ষেত্রে কি হবে বি ইকুয়াল টু মাইনাস এটি, তখন হচ্ছে সেটা, অর্থাৎ সময়ের সাথে সাথে হচ্ছে বেগ হ্রাস পাবে, তখন গ্রাফটা হবে এই ধরনের। এবার ধরো অসম ত্বরণের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে গ্রাফটা হবে এই ধরনের। হ্যাঁ, অর্থাৎ ত্বরণটা হচ্ছে সেম না। যেমন দেখো এখানে কিন্তু ব্যাগ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ব্যাগটা ভিন্ন ভিন্ন। তাহলে সেক্ষেত্রে এখানে ডিপি ডিভাইড বাই ডিটি, এটা হবে তাৎক্ষণিক ত্বরণ যে কোনো মুহূর্তে। অর্থাৎ এখানে কিন্তু যে ত্বরণটা আসবে সেটা কিন্তু সব জায়গায় সেম হবে না। কেন? কারণ হচ্ছে এটা একটা বক্ররেখা, সেই জন্য আমরা যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ত্বরণ আমরা চাইলে বের করতে পারবো। তার মানে এটা হচ্ছে অসম ত্বরণের গ্রাফ।
প্রাস প্রাস টপিকটা তো জানো তো। প্রাস জিনিসটা কি, একটা বস্তুকে যখন তুমি হচ্ছে একদম ধরো এমন ভাবে নিক্ষেপ করলা যে এটা কিভাবে যাবে, ধরো তির্যক ভাবে যাবে, এভাবে যাবে, তো এটা তো একটা প্রাস হলো। এদিকে বরাবর আমি মনে করলাম এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এই একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, সেটা এইভাবে গেল, তো এটা তো বক্রভাবে গেল, তো আমরা প্রাস নিয়ে বলতে পারি যে এটা হতে পারে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হয়। তারপর শর্তগুলো যদি আমি বলি, এটা হচ্ছে প্রথমে একটা বক্ররেখা হবে, অবশ্যই এটা একটা বক্ররেখা। এরপর এটা হচ্ছে উলম্ব তলে সীমাবদ্ধ, এরপর যদি বলি এই গতিটা একটা দ্বিমাত্রিক গতি, যেহেতু শুধু এক্স এবং ওয়াই বিবেচনা করে এটা আমি হিসাব করতেছি, তাহলে এটা হবে একটা দ্বিমাত্রিক গতি। এরপর তাহলে বক্ররেখা উলম্ব তলে সীমাবদ্ধ এবং এটা একটা দ্বিমাত্রিক গতি, তো এটা একটা হচ্ছে বক্র গতিও বলা যায় যেহেতু বাঁকা। এরপর এই গতিটা হচ্ছে এখানে সমত্বরণ বিশিষ্ট, সমত্বরণ বিশিষ্ট। এরপর এটার শর্ত যদি আমরা বলি, এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি ছিল, কিন্তু সর্বোচ্চ অবস্থান ধরো এই জায়গায়, সর্বোচ্চ অবস্থানে তার সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু হচ্ছে সর্বনিম্ন ও গতি হবে একমাত্রিক। এই জায়গায় অনেকে ভুল করে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় এই জায়গায় বেগ হবে সর্বনিম্ন এবং গতি হবে একমাত্রিক। এরপর যদি বলি আরেকটা সত্য আছে, সেটা হচ্ছে ফ্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল ক্রিয়া করে। তারপর এটা হচ্ছে একটা পরাবৃত্ত। এগুলি হচ্ছে প্রাসের গতির বৈশিষ্ট্য। এখন প্রাসের গতির বৈশিষ্ট্যগুলো গেল, এরপর আমি লিখলাম আবার একটা প্রাস আঁকি। প্রাসের সমীকরণ যা আছে সবকিছু তো দেখাতে হবে। এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। আমি এই জায়গা থেকে একটা বস্তু যখন তির্যকভাবে নিক্ষেপ করলাম, সেটা এইভাবে গিয়ে কোথাও একটা পড়বে ভূমিতে, ধরো সেটা এই জায়গায় গিয়ে পড়বে। তো আমি বস্তুটাকে নিক্ষেপ করছি এক্স, এই এদিক বরাবর, অর্থাৎ ব্যাগটা ধরো এদিক বরাবর কাজ করছে, সেটা হচ্ছে আদি বেগ বি নট বেগে। তো মাঝখানে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে আমি যদি এই বি নট কে দুটো অংশে বিভক্ত করি, আমি এক্স অক্ষ বরাবর পাবো হচ্ছে বি নট কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর আমি পাবো বি নট সাইন থিটা। দুইটা অংশে ভাগ করলাম, তাহলে বি নট কস থিটা এবং উপরে উলম্ব বরাবর আমরা পেলাম বি নট সাইন থিটা। তো আমি লিখতে পারি বি এক্স সমান হচ্ছে এইদিকে আনুভূমিক বরাবর কোন ব্যাগটা কাজ করছে, সেটা হচ্ছে বি নট কস থিটা। এখন উলম্ব বরাবর কোন ব্যাগটা কাজ করছে, সেটা হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে, এখন আমি চাইলে বি নট সাইন থিটাটা লিখে দিতে পারবো না, কারণ আমরা জানি বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা তো আমরা জানতাম। অর্থাৎ যখন কোনো বস্তু আমরা উপরের দিকে নিক্ষেপ করব, তখন সেই ক্ষেত্রে হচ্ছে ইউ মাইনাস জিটি মাইনাস চলে আসবে, এই সমীকরণটা মানতে হবে। তো এখন আমি নিক্ষেপ করলাম তির্যক ভাবে, কিন্তু আমি বলতেছি এটা উপরের দিকে কেন আমি হিসাব করতেছি, কারণ আমি এই বেগটাকে হচ্ছে এখানে উপাংশ আকারে নিয়ে আসছি, যার কারণে এদিক বরাবর কাজ করছে মূলত বি নট সাইন থিটা। তো এটা কিন্তু আদি বেগ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে বি নট সাইন থিটা। তাহলে আমি এটা লিখতে পারি বি নট সাইন থিটা মাইনাস জিটি, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ এটা কাজ করতেছে। এখন আমরা ওখানে পড়ছিলাম এস ইকুয়াল টু বিটি, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি, অর্থাৎ আনুভূমিক বরাবর ব্যাগের ক্ষেত্রে আমরা এটা হিসাব করছিলাম যখন
কোন একটি আনুভূমিক বরাবর বা সমতলে কোনো হিসাব করা হবে, তখন আমরা s = bt সূত্রটা লিখেছিলাম। তো সেম ভাবে এখন যখন আমি আনুভূমিক বরাবর ব্যাগটা পেয়ে গেছি, তো আনুভূমিক s = আমি s এর বদলে হচ্ছে এখানে x ইউজ করছি কতটুকু দূরত্বটা বোঝানোর জন্য। x = bt এর বদলে আমি লিখলাম b0 cos θ ইনটু t। সেম জিনিস। এগুলো হচ্ছে কিছু বেসিক সূত্র। এরপর ধরো এটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ভূমি থেকে এতটুকু উচ্চতা হচ্ছে h, একদম বললাম যে সর্বাধিক উচ্চতা। এরপর এই জায়গায় গিয়ে হচ্ছে যে ব্যাগটা বিভক্ত হবে, অর্থাৎ এই জায়গায় গিয়ে বস্তুটা এদিক বরাবর যেতে চাইবে b0, আর এদিক বরাবর কাজ করবে হচ্ছে b0 cos, সেম ভাবে বিভক্ত হবে, অর্থাৎ এদিকেও কাজ করবে b0 sin θ। এটা হচ্ছে থিটা, এইভাবে বিভক্ত হবে। এখন এই ধরো এই বিন্দুটা এ এবং এই বিন্দুটা বি, এই এ থেকে বি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা, এবং এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর উচ্চতাকে বলা হয় h দ্বারা প্রকাশ করা হয়, সর্বোচ্চ উচ্চতাকে h দ্বারা প্রকাশ করলাম। এখন তাহলে আমরা এই সমীকরণগুলো পাইছি, এই সমীকরণগুলো তাকে লাগবে। তাহলে আমরা যদি এখন একটা প্রাসের সমীকরণ যদি আমরা সেট করতে যাই, আমরা এখানে x = b0 cos θ ইনটু t, এটা s = bt। এখন উপরের ক্ষেত্রে যদি আমি হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে তো সেখানে অভিকর্ষজ বল কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণ আছে, তাহলে সেই ক্ষেত্রে y = আমরা জানতাম s = ut প্লাস হাফ gt স্কয়ার, s = এটা মাইনাস হবে, যেহেতু অভিকর্ষজ ত্বরণ উপরে ওঠার ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি সেম ভাবে, এখানে u এর মান আমরা পেয়েছিলাম কি b0 sin θ, b0 sin θ ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। ঠিক আছে। এরপর তাহলে আমরা এই চারটা পেলাম। এবার আমরা হচ্ছে প্রাসের সমীকরণটা লিখব। এবার হচ্ছে প্রাসের গতিপথের সমীকরণ। y = tan θ, এই থিটা নট দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে থিটাটা আমি হিসাব করলাম tan θ ইনটু x মাইনাস gx স্কয়ার টু b0 স্কয়ার cos স্কয়ার θ। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে 2b0 স্কয়ার cos স্কয়ার θ। তো এখানে তো একটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ এটা এই জায়গায় তো সর্বোচ্চ অবস্থানে চলে গেছে, তাহলে সর্বোচ্চ অবস্থানে ব্যাকটা হচ্ছে b, আমরা ধরলাম সর্বোচ্চ অবস্থানে ব্যাক হচ্ছে b। এখন এই কোণ আর এই কোণ তো সেম হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আমি থিটা নট ধরলাম, তাহলে এই কোণটা থিটা নট, এই কোণটাও থিটা নট, যেহেতু এটা আদি কোণে ছিল, তাহলে আদি আমি যে কোণ নিক্ষেপ করছি একদম, এটাও থিটা নট ধরি, এটাও ধরো থিটা নট, এটাও থিটা নট, যেহেতু এটা আদি কোণ, এই জায়গায় গিয়ে যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে থিটা, তাহলে tan θ নট, তাহলে 2b0 স্কয়ার ইনটু cos স্কয়ার θ। এটা হচ্ছে প্রাসের গতিপথের সমীকরণ। এরপর আমি কিছু হচ্ছে বেসিক সমীকরণ লিখে দিব, যেগুলি হচ্ছে ওই ডাইরেক্ট মুখস্থ রাখলে পরীক্ষার হলে এগুলিতে বসিয়ে দিয়ে মানগুলো বসাই দিলে হয়ে যাবে। এখন আর এগুলি লাগবে না, এটা হচ্ছে জাস্ট সমীকরণটা দেখানোর জন্য। এখন আমি প্রাসের সমীকরণটা পেয়ে গেছি। এখন সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, একটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আসতে হচ্ছে সময় কতক্ষণ, t =
বি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি, টি ইকুয়াল টু বি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি। অর্থাৎ এই জায়গায় যে কোণটা ছিল সেই কোণটা জানা থাকলে তুমি হচ্ছে বি নট সাইন থিটা নট ডিভাইড বাই জি দিয়ে বের করতে হবে। এখন সর্বোচ্চ অবস্থানে ব্যাক আমরা শর্তের ক্ষেত্রে বলছিলাম সেটা 0 হয়, তো সেই হিসেবে বস্তুটা ব্যাক যখন আর উপরে নাই তখন হচ্ছে বস্তুটা নিচের দিকে এভাবে পড়ে যায়। তো শেষ বেগ যখন অত সর্বোচ্চ অবস্থানে ব্যাক যখন শূন্য হয়ে যায় তখন বস্তুটা আস্তে আস্তে হচ্ছে নিচের দিকে যায়। এরপর এখানে আমরা এটা পেলাম সর্বাধিক উচ্চতা উঠতে সময়। এরপর আর দুই তিনটা আছে, এগুলি যদি লিখি, এটা আর ইকুয়াল টু, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। এরপর আমার জানা লাগবে হচ্ছে সর্বাধিক উচ্চতাটা কত। সর্বাধিক উচ্চতা দেখবো এখানে হচ্ছে এইচ, এই এইচটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল টু, এখানে যেভাবে লিখলাম বি নট সাইন থিটা, শুধু একটা স্কয়ার দিতে হবে, এরপর ডিভাইড বাই 2g। ঠিক আছে, তাহলে সর্বাধিক উচ্চতার সমীকরণ কি হবে? এইচ ইকুয়াল টু বি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2g। এরপর হচ্ছে মোট বিচরণকাল। দেখো সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় নামতো সেম সময়, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে হচ্ছে না, 2 বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, অর্থাৎ এটার সাথে 2 গুণ করলাম শুধু। এরপর এরপর আমার আরেকটা লাগবে হচ্ছে, সেটা হচ্ছে এই আনুভূমিক পাল্লাটা কিভাবে বের করব। আনুভূমিক পাল্লার ক্ষেত্রে আমরা লিখতে পারি বি নট স্কয়ার ইন্টু সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। এখন উপরগুলো মুছে দিই। প্রাসে এই জিনিসগুলোই ছিল, আর প্রাসের বাইরে আর তেমন কিছু না, অল্প একটু আছে, কয়েকটা শর্ত আছে জাস্ট। অর্থাৎ দেখো যেমন এখানে হচ্ছে আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু বি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। এখন প্রশ্ন হচ্ছে আনুভূমিক পাল্লা কখন সর্বোচ্চ হবে। দেখো এখানে সাইন 2 থিটা, এই সাইন 2 থিটা অর্থাৎ সাইনের মান যদি 1 হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বুঝতে পারছি, অর্থাৎ সাইনের মান যদি এখানে 1 পেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যেটা আণবিক পাল্লা হবে সেটা সর্বোচ্চ হবে। সেটা কখনই সম্ভব হবে যখন হচ্ছে থিটা এর মান হচ্ছে 45 ডিগ্রি হবে। অর্থাৎ দেখো না, এখানে আমি যদি থিটার মান 45 ডিগ্রি বসাই তাহলে সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে হবে আর ইকুয়াল টু বি নট স্কয়ার ডিভাইড বাই জি। অর্থাৎ সর্বোচ্চ আনুভূমিক পাল্লা হার ম্যাক্স ইকুয়াল টু বি নট স্কয়ার ডিভাইড বাই জি। এরপর তার মানে 45 ডিগ্রি কোণে যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমরা সর্বোচ্চ আণবিক পাল্লাটা পাবো। এরপর একটা সূত্র আছে tan থিটা সমান 4s ডিভাইড বাই r। আর হচ্ছে আরেকটা আমরা আগে যে bx বা by যে মানগুলো বের করছিলাম সেখান থেকে আমরা চাইলে bx স্কয়ার প্লাস by স্কয়ার, যেটা ভেক্টরের সূত্র ছিল, সেটা দিয়ে আমরা এই ব্যাগের মানটা বের করতে পারবো। এরপর এদিকে আরেকটা সত্য আছে, সেটা লিখে দিই। একই পাল্লা ও আদিবেগে একই পাল্লা ও আদিবেগের দুইটি প্রক্ষেপকের একটির নিক্ষেপণ কোণ যদি হয় থিটা নট হলে অপরটি হবে পাই বাই 2 মাইনাস থিটা।
একই পাল্লা ও আদিবেগের দুইটি প্রক্ষেপকের একটির নিক্ষেপণ কোণ যদি হয় থিটা নট হলে অপরটি হবে 5/2 মাইনাস থিটা। এই কথাটার মানে কি, একই পাল্লা অর্থাৎ এই আনুভূমিক পাল্লাটা ধরো সেম, তো সেক্ষেত্রে যদি বলি এখানে ধরো আমি আরো একটা ব্রাশ ধরো নিক্ষেপ করলাম, সেটা এমন ভাবে নিক্ষেপ করলাম সেটা এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে পড়লো, তো এটাও তো সেম জায়গায় পড়লো, অর্থাৎ একই পাল্লা এবং আদিবেগও ধরো সেম, যে বেগে নিক্ষেপ করলাম সেটাও ধরো সেম। তাহলে সেক্ষেত্রে এটা যদি থিটা নট হয়, অর্থাৎ এই কোণটা যদি থিটা নট হয়, তাহলে এটাকে আমাকে নিক্ষেপ করতে হবে π/2 মাইনাস থিটা নট। অর্থাৎ এই পাশে যে কোণটা ছিল সেটা সেই কোণে যদি আমি নিক্ষেপ করি তাহলে আমি কি পাবো, একই পাল্লা এবং হচ্ছে একই আদিবেগে নিক্ষেপ করলে সেক্ষেত্রে কোণগুলো একটার মান জানা থাকলে আরেকটার মান বের করা যাবে। এবার উঁচু স্থান হতে কোন একটা বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করলে যেমন বিষয়টা কিরকম, ধরো এই একটা জায়গা, এই জায়গা থেকে একজন কি করলো একটা বস্তু, ধরো এই একটা বিল্ডিং, এই জায়গা থেকে একজন একটা বস্তুকে আনুভূমিকভাবে সরাসরি এই দিক বরাবর নিক্ষেপ করলো পি নট বেগে, আনুভূমিকভাবে উঁচু একটা স্থান থেকে নিক্ষেপ করলো। এখন এই দিক বরাবর নিক্ষেপ করলো অভিকর্ষজ বলের কারণে বস্তুটা কিন্তু সেভাবে পড়বে না, সেটা এইভাবে গিয়ে এইভাবে পড়ে যাবে, অর্থাৎ এইভাবে গিয়ে একটু বেঁকে গিয়ে পড়ে যাবে। তো দেখো তো বস্তুটা ধরো এই জায়গায় আমি একটা ব্যাগ যদি হিসাব করি, এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে একটা ব্যাগ, এখন এই দিক বরাবর ব্যাগ যদি বি হয়, আর কারণ এই জায়গায় তো ব্যাগ আর আদি ব্যাগ সেম হবে না, এদিক বরাবর কাজ করতেছে কিন্তু বি কস থিটা, উপাংশে ভাগ করলাম, এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে বি সাইন থিটা, ঠিক আছে। এখন এই দিক বরাবর আমি যেটা ব্যাগে নিক্ষেপ করলাম, সেক্ষেত্রে এখানে হচ্ছে নিক্ষেপণ আনুভূমিকভাবে যেহেতু নিক্ষেপ করছি, নিক্ষেপণ কোণ কিন্তু আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ আমার নিক্ষিপ্ত বস্তুর হচ্ছে কোণ ছিল কত, নিক্ষেপণ কোণ ছিল 0 ডিগ্রি। এরপর আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আদি উলম্ব বেগ, অর্থাৎ উলম্ব বেগ যেহেতু আমি সেটা আনুভূমিকভাবে নিক্ষেপ করছি সেটা নিচের দিকে পড়ে যাচ্ছে, উলম্ব বেগ কি, উলম্ব বেগ তো 0, অর্থাৎ উপরের দিকে তো কোনো বেগ নাই। এখন আমরা জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো যেহেতু নিচের দিকে নামতেছে সেই জন্য হচ্ছে আমি প্লাস নিলাম। এখন এই ইউটি আদিবেগ দেখো হচ্ছে আদিবেগ হচ্ছে 0, উলম্বের ক্ষেত্রে যখন আমি হিসাব করতেছি তখন হচ্ছে সে বেগটা ছিল 0, সেজন্য আমি এখানে লিখতে পারি s ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এটা 0 হবে কারণ হচ্ছে এখানে উলম্ব কোনো বেগ নাই, অর্থাৎ এই উচ্চতা তো হিসাব করবো উপরে নিচে। এরপর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বি সাইন থিটা ইকুয়াল টু জিটি। এটা কিভাবে লিখলাম, আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখানে এই ইউ সেম ওইটার মতো হচ্ছে না হয়ে গেল, তাহলে ব্যাক বি। এখন বি তো হচ্ছে যখন আমি ব্যাক উপরে নিচে হিসাব করব, এখানে কিন্তু শেষ ব্যাক কিন্তু হচ্ছে বি সাইন থিটা ছিল, অর্থাৎ বি সাইন থিটা যেটা নিচের দিকে কাজ করতেছে, সেজন্য এই বিটা হচ্ছে কিন্তু আদি ব্যাক না, এটা এই জায়গায় আসার পর একটা আমি ব্যাক পেলাম, তো সেই ব্যাকটা বি সাইন থিটা ইকুয়াল টু জিটি, অর্থাৎ ইউটা চলে গেল, ইউ আদি ব্যাক কারণ উপরে নিচে কোনো ব্যাক নাই। এরপর তাহলে আমরা এই দুইটা পেলাম। এখন আরেকটা শর্ত এখানে লিখতে পারি যে বি ইকুয়াল টু রুট ওভার বি নট স্কোয়ার প্লাস জিটি হোল স্কোয়ার। কেমনে আমরা এই যে ব্যাগটা পেলাম, এই ব্যাগটা থেকে আমরা লিখলাম মূলত, কারণ আমরা জানি লব্ধি ইকুয়াল টু হচ্ছে
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন এখানে কস আলফা এর মান হচ্ছে কিন্তু এখানে আলফা এর মান তো 90 ডিগ্রি, তো অর্থাৎ ভেক্টরের হিসাব যদি আমরা করি তাহলে এখানে ওইটার মান তো 90 ডিগ্রি, তো cos 90 এর মান তো 0, তাহলে বাকি যেটা আছে পি স্কয়ার বা কিউ স্কয়ার, তার মানে এখানে বি নট স্কয়ার যেটা এদিক বরাবর কাজ করতেছে সেটা আমি বি নট স্কয়ার লিখলাম। আবার নিচের দিক বরাবর কাজ করতেছে হচ্ছে বি সাইন থিটা, যেটা নিচের দিক বরাবর কাজ করতেছে বি সাইন থিটা মানে জিটি, আমি জিটি হোল স্কয়ার লিখলাম। এরপর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল, মার্কটাদের সমস্যা, ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি জি এক্স স্কোয়ার 2 ইন্টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এটা এমনিতে লাগে না, তবে তোমরা চাইলে এই সমীকরণটা মুখস্থ রাখতে পারো। এটা এই ক্ষেত্রে সমীকরণটা কি হবে, আমরা আগে যে সমীকরণটা প্রাসের গতির সমীকরণটা বের করছি সেটা থেকে মূলত এটা নেওয়া হয়েছে, মানগুলো বসালে মূলত পাওয়া যায়। এখন অনেকের কথা হচ্ছে এই জিনিসটা আসলো কোত্থেকে, আমরা তো প্রাসের গতির সমীকরণ কি লিখছিলাম, y ইকুয়াল টু tan থিটা নট ইন্টু এক্স মাইনাস এই জিনিসটাই তো লিখছিলাম জি এক্স স্কোয়ার 2 ইন্টু বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, এই জিনিসটাই তো লিখছিলাম। অর্থাৎ এখানে 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা এই জিনিসটাই তো আমরা লিখছিলাম, তাই না? তো এইটা যখন আমরা লিখছিলাম তো তখন কিন্তু হচ্ছে এখানে এই থিটা নট যেটা ছিল, অর্থাৎ থিটা নট সেটা একটা নির্দিষ্ট কোনো উপরের দিকে গেছে। এটা কিন্তু আমরা দেখলাম যে আনুভূমিকের সাথে যখন আমরা নিক্ষেপ করলাম থিটা নট এর মান হচ্ছে 0 ডিগ্রি, তো আমরা জানি tan 0 এর মান হচ্ছে 0ই চলে আসবে। তো ওইটা তো উপরের দিকে নিক্ষেপের কারণে জি এর মান হচ্ছে মাইনাস ছিল, যার কারণে এখানে মাইনাসটা এসেছে। কিন্তু যখন এটা নিচের দিকে যাচ্ছে তখন জি এর মান ধনাত্মক, তখন হয়ে যায় জি এক্স স্কোয়ার 2 বি নট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। তো এই জন্য আমরা এই জিনিসটা বাদ দিয়ে y ইকুয়াল টু এই সমীকরণটা এখানে লিখলাম, এটা প্রাসের গতিপথের সমীকরণ থেকে বের করা হয়েছে। ধরো অন্য একটা টাইপ যদি বলি, এটাও অনেকটা নিক্ষেপ করার মতো, এদিক বরাবর হচ্ছে x অক্ষ, এদিক বরাবর y অক্ষ, ফাইন বুঝলাম। তো এই একটা পাহাড়, ঠিক আছে। এখন আমি আগের বার দেখছিলাম হচ্ছে আমি সোজাসুজি নিক্ষেপ করছি, সেটা গিয়ে পড়ছে, অর্থাৎ এইভাবে এসে পড়ছে। এখন আমি এরকম করব না, এখন আমি অন্যভাবে সেটা নিচে ফেলবো। সেটা কিরকম, ধরো আমি এখানে দাঁড়িয়ে সেটা উপরের দিকে নিক্ষেপ করে এইভাবে ফেললাম, ফেলতেই পারি। এখন সেই ক্ষেত্রে কি হবে, এখন সেই ক্ষেত্রে দেখো এতটুকু পর্যন্ত কিন্তু আমরা প্রথম ক্ষেত্রে যেরকম দেখছিলাম একটা প্রাসকে আনুভূমিকভাবে নিক্ষেপ করলে যেমন হয়, এখন কিন্তু সেটা ভূপৃষ্ঠতে অনেক নিচে, যার কারণে সেটা গিয়ে আরো নিচে পড়লো। এখন সেভাবে যদি, তার মানে কাজ অনেকটা সেম হয়ে যাবে। এখানে জাস্ট কয়েকটা সমীকরণ যদি দেখাই দেওয়া যায় তাহলে ঠিক আছে। যেমন দেখো এই জায়গায় আমি বস্তুটাকে নিক্ষেপ করলাম এদিক বরাবর বি নট বেগে, তো সেটা অবশ্যই দুটো উপাংশে ভাগ হবে, এদিক বরাবর একটা উপাংশ, উপরের দিকে একটা উপাংশ। এখন উপরের দিকে উলম্ব উপাংশ হচ্ছে বি নট সাইন থিটা, এখন আনুভূমিক উপাংশ কত, বি নট কস থিটা, হ্যাঁ বি নট কস থিটা, যেটা আনুভূমিক ভাবে ক্রিয়া করতেছে। এরপর যেটা উপরের দিকে কাজ করতেছে সেটা হচ্ছে বি নট সাইন থিটা। ধরো এখন আমি এই জায়গায় যদি হিসাব করি, এই জায়গায় কিরকম হবে, এটা এদিক বরাবর একটা বেগে নামতেছে যেটা হচ্ছে বি, এখন আনুভূমিক বরাবর যে বেগটা কাজ করতেছে সেটা হচ্ছে বি নট কস থিটা, না এই বি এর সাপেক্ষে বি কস থিটা, এদিক বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে বি সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে কোণ, কস যেদিকে সেদিকে কোণ থাকবে। এখন আমি বস্তুটা নিক্ষেপ করলাম সেটা এদিক বরাবর নিচে নামলো। এখন আমি সমীকরণগুলো কিভাবে গঠন করবো, ধরো এক্স ইকুয়াল টু আমরা আগের বারে হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে আনুভূমিক বরাবর আমরা কোনটা জিরো ধরছিলাম, কিন্তু এখানে তো জিরো না, এখানে তো থিটা আছে, ঠিক আছে, এখানে অবশ্যই থিটা আছে। এখন এই এক্স বরাবর আমি যদি হিসাব করি আমি কি পাচ্ছি, এস ইকুয়াল টু বিটি, এটা তো জানি। তো আমি ধরলাম এদিক বরাবর এক্স, যেটা আমি এস এর পরিবর্তে ধরলাম। এখন ব্যাকটা কিভাবে হিসাব করবো, এদিকে আনুভূমিক বরাবর ব্যাক কি আছে, বি কস
থিটা নট, এটা থিটা নট ধরি, কারণ এখানে দুইটা থিটা ইউজ করার কারণে এটা থিটা ধরলাম, এটা থিটা নট ধরলাম, যেহেতু এটা আদি কোণ। এটা বি নট কস থিটা নট ইন্টু টি, এতটুকু ঠিক আছে। এরপর এখন উলম্ব বরাবর ওয়াই ইকুয়াল টু, যদি আমরা হিসাব করছিলাম কি এস ইকুয়াল টু ইউটি প্লাস, না এটা না, এটা ওয়াই অক্ষ বরাবর আমরা যদি ব্যাক হিসাব করি, কারণ সরণ তো এদিক বরাবর হচ্ছে, আমি ওয়াই অক্ষ বরাবর কি বের করবো এখানে, বি ওয়াই অক্ষ বরাবর ব্যাকটা কি আমরা জানি, বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তো এখানে কি প্লাস হবে না, এখানে মাইনাস হবে, কারণ এটা উপরের দিকে যেহেতু নিক্ষেপ করছি তির্যক ভাবে, সেহেতু অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে মাইনাস হবে। তো এখানে ইউ এর মান তো আমার জানা আছে, ইউ এর মান কি বি নট সাইন থিটা, থিটা নট ইন্টু জিটি মাইনাস জিটি, এই দুইটা সমীকরণ। অর্থাৎ আমি সরণও পেয়ে গেলাম, আনুভূমিক সরণ কিভাবে বের করব, আর এটা হচ্ছে ব্যাকটাও আমি বের করছি, উলম্ব ব্যাক। অর্থাৎ এখানে হ্রাসের ক্ষেত্রে শুধু এই টপিকগুলোই জানলেই হবে, এতটুকু জানা থাকলে হচ্ছে তো এখানে। আর এটার মধ্যে আর তেমন কিছু নাই, বাকিগুলো শুধু ম্যাথ করার ক্ষেত্রে দেখবা, সে অনুযায়ী হচ্ছে ডাইরেক্ট মূল ফ্রাসটা যেরকম ছিল সেই ফ্রাসের যে সূত্রগুলো ছিল সেগুলো দিয়ে করবা। এবার আমরা একদম শেষ টপিক, যেটা হচ্ছে বৃত্তাকার গতি সংক্রান্ত যেগুলো আছে, বৃত্তাকার গতি। এই বৃত্তাকার গতি নিয়ে জানতে গেলে আমরা একটা কিছু বিষয় আগে জেনে নিই, সেটা হচ্ছে আমরা যেটাকে সরণ বলি, অর্থাৎ যেটা আমরা সরণ এস দিয়ে প্রকাশ করি, বৃত্তাকার গতির ক্ষেত্রে সেটাকে আমরা প্রকাশ করব থিটা দিয়ে, ঠিক আছে। ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে, আমরা সেটা প্রকাশ করব আলফা দিয়ে। আর ঠিক আছে, সময় টি, এখানেও সেম টি। ব্যাক বি দিয়ে প্রকাশ করি, এখানে প্রকাশ করবো ওমেগা দিয়ে, ঠিক আছে। আর এগুলি তো তাহলে একটা সার্ট করি, আমরা যেগুলি হচ্ছে স্বাভাবিকভাবে যে সমীকরণগুলো আমরা জানতাম, সেই সমীকরণগুলো কি স্বাভাবিকভাবে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো বৃত্তাকারের ক্ষেত্রে কি হবে, বি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস এর মান, এর পরিবর্তে আলফা টি, ঠিক আছে। এস ইকুয়াল টু বিটি, তো এটা কি হবে, থিটা ইকুয়াল টু ওমেগা টি, ঠিক আছে। এরপর আরেকটা ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এটা কিভাবে লিখবো, থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এরপর আরেকটা আছে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা কিভাবে লিখবো, ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থিটা। এরপর এগুলি প্লাস মাইনাস বিভিন্ন ক্ষেত্রে যেরকম থাকে সেভাবে হবে। আর কি আছে, আরেকটা আছে গড ব্যাক, যেটা আমরা লিখি কিভাবে, পি নট প্লাস বি ডিভাইড বাই টু, তাহলে এটা এখানে কিভাবে লিখবো, ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই টু। বাস এই জিনিসগুলোই আছে। তাহলে এটা তো আমরা জানলাম। এখন এখন আমরা বৃত্তাকার গতির মধ্যে ঢুকে যাই। প্রথমে দেখো কৌণিক বেগ প্রকাশ করি কি দিয়ে, ওমেগা দিয়ে। আমরা জানি এস ইকুয়াল টু বিটি, তাহলে বি হলে এস বাই টি, তার মানে থিটা ডিভাইড বাই টি, এতটুকু তো ঠিক আছে, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি। এরপর আরেকটা আমরা জানি, সেটা হচ্ছে 2 পাই বাই টি। এই টি হচ্ছে পর্যায়কাল, অর্থাৎ একটা ঘূর্ণন এভাবে ঘুরে আবার সেম জায়গায় আসবে, যেহেতু বৃত্তাকার গতির ক্ষেত্রে সেটা লাগবে। এরপর আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে 2 পাই এন ডিভাইড বাই টি, অর্থাৎ টি তম সময়ে
এন মানে টোটাল কতবার ঘুরতেছে, অর্থাৎ এই বৃত্তাকার পথে সে কয়বার ঘুরে ঘুরে আসতেছে, কয়বার ঘুরে সেম জায়গায় আসতেছে, কতক্ষণ সময় লাগছে সেটা লিখবো। এরপর হচ্ছে কয়বার ঘুরছে সেটা এন। টু পাই এইচ, এটা হচ্ছে পরিধি। টু পাই এইচ মানে টোটাল কতটুকু ঘুরাচ্ছে, যেটা আমরা এন বাই টি হিসেবেও লিখতে পারি। এরপর আর কি লেখা যায় সেটা হচ্ছে ডিটি, ডিটিটা ডিভাইড বাই ডিটি। কেন? আমরা জানতাম এস ইকুয়াল টু বিটি, তা আমি সেটা এখানে লিখছি হচ্ছে কি হিসেবে, থিটা ইকুয়াল টু ওমেগা টি। তো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তো ব্যাক মূলত হচ্ছে আমরা আগে শিখেছিলাম তাৎক্ষণিক ব্যাক কিভাবে বের করে, অর্থাৎ অন্তরীকরণ যদি আমি করি তাহলে ডিএস ডিভাইড বাই ডিটি। তো সেম ভাবে এখানে হচ্ছে ডি থিটা ডিভাইড বাই টি, সেটা লেখা হয়েছে। কৌণিক বেগ নিয়ে এই সূত্রগুলো জানলেই হবে। তাহলে আমরা সেম ভাবে আরেকটা আছে হচ্ছে কৌণিক ত্বরণ, প্রকাশ করে কি দিয়ে, আলফা দিয়ে। কৌণিক ত্বরণ প্রকাশ করা হচ্ছে আলফা দিয়ে। তো আলফা ইকুয়াল টু আমরা ত্বরণের ক্ষেত্রে ওখানে পেয়েছিলাম কি ডিবি ডিভাইড বাই ডিটি। তো এখানে বি এর পরিবর্তে আমাকে কি লিখতে হবে, ডি ওমেগা ডিভাইড বাই ডিটি, এতটুকুই তো। এরপর আরেকটা সূত্র আমরা শিখেছিলাম ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, অর্থাৎ বি ইকুয়াল টু ইউ প্লাস এট। অর্থাৎ বৃত্তাকার গতির ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের লাগে। এরপর আর কি লাগতে পারে, সবগুলোই তো দেখানো হয়েছে মনে হয়। আরেকটা আছে আমরা লিখেছিলাম মনে হয় এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু টি, এটা লিখেছিলাম। তাহলে এটা আমরা যদি এখন বৃত্তাকার গতির ক্ষেত্রে হিসাব করি, অর্থাৎ এখানে ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই টু ইন্টু টি, সেম ভাবে এভাবে সবগুলোই লিখে ফেলা যায়। এরপর আরেকটা আছে বি ইকুয়াল টু ওমেগা, আরেকটা আছে বি ইকুয়াল টু ওমেগা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। আর বি ইকুয়াল টু ওমেগার আরেকটা আছে হচ্ছে এ ইকুয়াল টু আলফা। এটা মূলত কৌণিক বেগ এবং হচ্ছে রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এটা মূলত হচ্ছে কৌণিক ত্বরণ এবং হচ্ছে রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। অর্থাৎ বি ইকুয়াল টু ওমেগা আর এবং হচ্ছে আলফা এ ইকুয়াল টু আলফা, এই দুইটা সূত্র খুব গুরুত্বপূর্ণ। এরপর আর কয়েকটা সূত্র আছে জাস্ট, এগুলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এসি অর্থাৎ কেন্দ্রমুখী বোঝাচ্ছে এখানে, এটা এসি ডিভাইড বাই বি স্কয়ার বাই আর। ঠিক আছে, এখন আমরা এই দুইটার সূত্র আমরা জানি। তো কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে বি স্কয়ার বাই আর, এটা বুঝলাম। এখন আমরা মান বসাই। ধরো আমরা যদি এখানে লিখি ওমেগা ইকুয়াল টু বি বাই আর, লিখা যায় পক্ষান্তর করে। তো আমি যদি এখানে বি বাই আর এর মান যদি ওমেগা বসাই, বাকি থাকে আর। কেমনে, এটা একটু করে ভেঙে দেখালে বি স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু আর, কাটাকাটি করলে আবার সেমটা আসে। তো বি স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার, বি বাই আর হোল স্কয়ার ইন্টু আর। তো এটার মানটা আমি বসালাম ওমেগা স্কয়ার আর। ঠিক আছে, এরপর আর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে নিচে টি স্কয়ার, উপর হচ্ছে 4 পাই স্কয়ার আর। এটা কেমনে, এটা হচ্ছে আমরা ওমেগার ক্ষেত্রে একটা সূত্র লিখেছিলাম, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই টি, আমরা তো এটা লিখেছিলাম। ঠিক আছে, এখন ওমেগা স্কয়ার করলে এটা 4 হয়, এটা পাই স্কয়ার হয়, নিচে টি স্কয়ার ইন্টু আর। আরেকটা হচ্ছে 4 পাই স্কয়ার এন স্কয়ার আর। এটা কেমনে, 4 পাই স্কয়ার, এখানে আমরা লিখেছিলাম হচ্ছে ওই যেটা 2 পাই এইচ, সেখান থেকে মূলত এটা হিসাব করা হয়েছে 4 পাই এন স্কয়ার আর, 4 পাই স্কয়ার এন স্কয়ার আর।
এটা তেমন লাগে না, এমনি লিখা জাস্ট। এরপর কেন্দ্রমুখী ত্বরণের পর হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে লব্ধি ত্বরণ। a equal to root over at স্কয়ার প্লাস ac স্কয়ার, এটা লব্ধি ত্বরণ। যেহেতু মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য হচ্ছে এটা লব্ধি সূত্র দিয়ে আমরা লব্ধির মানটা বের করলাম, এটা লব্ধি ত্বরণটা বের করলাম। এরপর আর আছে কি থিটার মান। থিটার মান যদি আমরা বের করি, এই দুইটা ভেক্টর থেকে দেখানো জাস্ট tan ইনভার্স 1 ac ডিভাইড বাই at, ঠিক আছে। এরপর আরেকটা আছে কেন্দ্রমুখী বল। F equal to ma, আমরা এটা বলের সূত্র জানি। তো এখন কেন্দ্রমুখী যেহেতু, সেই জন্য আমরা কেন্দ্রমুখী ত্বরণ ইউজ করছি, বল তো সেম থাকবে। তো কেন্দ্রমুখী ত্বরণ আমরা কি পেয়েছিলাম, এফ এম এখানে বি স্কয়ার বাই আর, তার মানে আমরা বুঝে গেলাম হচ্ছে কেন্দ্রমুখী বল হচ্ছে এফ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর। এরপর আমরা এটা আকারে লিখলে হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে। এবার আমরা একটা বৃত্তাকার পথে যদি আমরা কোনো একটা কিছুকে ঘুরাই, তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা শুধু সেটা দেখবো, সেটাই লাস্ট টপিক আজকে, এই টপিকটা লাস্ট। তো যদি দেখি, ধরো অ্যাম্বরের কোন একটা বস্তু আমি রশিতে বেঁধে ঘোরাবো, এই বিন্দু থেকে এটা হচ্ছে তার ঘূর্ণন পথ। ধরো এই একটা বস্তুটা কিরকম হতে পারে, ধরো এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি যখন ঘুরাচ্ছি তখন হচ্ছে কি হয়, মূলত এই বস্তুটার উপর এদিক বরাবর অর্থাৎ বাইরের দিকে কাজ করা হচ্ছে কি, বাইরের দিকে এদিক বরাবর না, এটা তো আনুভূমিক বরাবর দেখা যাচ্ছে, এদিক বরাবর কাজ করবে হচ্ছে, অর্থাৎ এটা কেন্দ্র থেকে আমি যেখানে দৌড়ে রশিটা ঘুরাচ্ছি, এদিক বরাবর কাজ করবে টান বল টি, নিচের দিকে কাজ করবে হচ্ছে, অর্থাৎ সেম দিকে কাজ করবে হচ্ছে বস্তুটার বর এমজি, ঠিক আছে। উপরের দিকে যেটা কাজ করবে, অর্থাৎ এটা হচ্ছে বাইরের দিকে কাজ করবে হচ্ছে এমবি স্কয়ার এফসি ইকুয়াল টু হচ্ছে এমবি স্কয়ার বাই আর। আমি এফসি কেন লিখলাম, এটা তো কেন্দ্রমুখী বল না, এটা হচ্ছে বাহ্যিক বল। মূলত কেন্দ্রমুখী বল এবং বাহ্যিক বল সমান হওয়ার কারণে এটা হচ্ছে সেম ভাবে ঘুরতে পারছে। তাহলে এখান থেকে আমি এফসি না দিয়ে প্রকাশ করি, এফসি দিয়ে প্রকাশ করলে এটা কেন্দ্রমুখী বোঝায়। এখন এদিক বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এমবি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারলাম, এই অবস্থানে এখানে হচ্ছে কেন্দ্র যদি হয়, এই বস্তুটার উপর লব্ধি বল কিরকম হবে, অর্থাৎ সর্বোচ্চ, এটা তো সর্বোচ্চ বিন্দু, এখানে টানটা কিরকম হচ্ছে টি ইকুয়াল টু, প্রথমে যদি স্বাভাবিকভাবে দেখাই, এই দিক বরাবর যে বলটা কাজ করতেছে উপরের দিকেও সেম বল কাজ করতেছে, যার কারণে বস্তুটা এই জায়গায় আছে। তার মানে আমি নিচের বলগুলো যদি যোগ করি, টি প্লাস এমজি ইকুয়াল টু এমবি স্কয়ার বাই আর। তো এখন আমি সর্বোচ্চ বিন্দুতে টান টিটা রেখে ওই পাশে বাকিগুলো প্রকান্তর করে দিলাম, এমবি স্কয়ার আর ডিভাইডেড বাই মাইনাস এমজি, এটাই সর্বোচ্চ বিন্দুতে যেটা আমি টান বল পেলাম। এরপর এখন যদি এই বিন্দুতে হয়, অর্থাৎ নিচের দিকে ধরো এই অবস্থানে, এখান থেকে আমি বস্তুটা ঘোরাচ্ছি, তখন কি হচ্ছে, টান বলটা এদিক বরাবর কাজ করতেছে, বাইরের দিকে কাজ করতেছে এমবি স্কয়ার বাই আর। এখন বলও কাজ করতেছে এমজি নিচের দিকে, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে বস্তুর বলও কাজ করতেছে নিচের দিকে, টান বল উপরের দিকে, আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের অর্থাৎ বিপরীত কেন্দ্র বহির্মুখী বল যেটা আছে এমবি স্কয়ার বাই আর, সেটাও কাজ করতেছে নিচের দিকে। এখন তাহলে সর্বনিম্ন বিন্দুতে আমরা টান পাচ্ছি কত, টান বল পাচ্ছি টি ইকুয়াল টু এমজি প্লাস এমবি স্কয়ার বাই আর, এটা। তাহলে আমরা বুঝে গেছি যখন আমি একটা বস্তুকে ঘোরাবো তখন সর্বোচ্চ বিন্দুতে সেটা কি হবে, সর্বোচ্চ যখন অবস্থানে থাকবে তখন হচ্ছে টান বল, আমি যে রশি দিয়ে সেটাকে ধরে আছি সেই টান বলের কারণে সেই টান বলটা নিচের দিকে কাজ করবে। বস্তুটার একটা বর আছে, যে বরের কারণে এমজি নিচের দিকে কাজ করতেছে। আবার কেন্দ্র বহির্মুখী বল যেটা আছে এমবি স্কয়ার বাই আর, সেটার কারণে বস্তুটা বাইরের দিকে আছে, যার কারণে বস্তুটা এই অবস্থানে আছে, অর্থাৎ দুই দিকে ব্যালেন্স করে।
আমি সেটা লিখলাম। এখন এটার ক্ষেত্রে আমি কি করছি, এটার ক্ষেত্রে বস্তুটা কিন্তু নিচে, অর্থাৎ এমজিও কাজ করতেছে নিচে, কেন্দ্র বহির্মুখী বল নিচের দিকে, আর টান বলটা শুধুমাত্র উপরের দিকে, তার মানে সেটা সমান এটা, যার কারণে বস্তুটা এই জায়গায় আছে। এটা থেকে তেমন বোঝার কিছু নেই, এখান থেকে সিকিউ দিবে, এটা থেকে সিকিউ আসলে আসতে পারে। এরপর আর কি দেওয়া যায়, সেটা হচ্ছে আর কি বাকি আছে, আরেকটা আছে আর পিএম। এটা এমনি জাস্ট একটু জেনে রাখার, রেভুলেশন, RATION, রেভুলেশন পার মিনিট। অর্থাৎ একবার মিনিটে একবার হচ্ছে ঘোরা, তো এইখান থেকে শুরু করে ঘুরে আবার ওই জায়গায় আসে। তার মানে কি, তার মানে হচ্ছে সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান, অর্থাৎ 360 ডিগ্রি কোণ অতিক্রম করছে। এখান থেকে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি কি, 1 REB সমান হচ্ছে 2 পাই রেডিয়ান, অর্থাৎ এখানে হচ্ছে আর এক রেভলিউশন সমান হচ্ছে কত, 2 পাই রেডিয়ান, একবার ঘূর্ণন সমান হচ্ছে 360 ডিগ্রি কোণ অতিক্রম করা, সেটা হচ্ছে রেডিয়ানে লিখছি, সেই জন্য ডিগ্রিতে লিখলে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। আর এমনি লিখলে হচ্ছে রেডিয়ানে লিখলে 2 পাই রেডিয়ান। এই ছিল মূলত গতি চ্যাপ্টারের মধ্যে প্রয়োজনীয় যেসব বেসিক আর যেসব সূত্র থেকে শুরু করে যা যা দরকার, তাই এগুলি মূলত হচ্ছে পরীক্ষার আগে জাস্ট রিভিশন দেওয়া। আর এই চ্যাপ্টারে এগুলি যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি একবার এই ভিডিওটা দেখে তুমি রিভিশন দিয়ে দিলা, রিভিশন দেওয়ার পর হচ্ছে তুমি সিকিউ গুলো যখন প্র্যাকটিস করলা, তখন দেখবে সব ইজি হয়ে যাবে। যেহেতু চ্যাপ্টার গুলো তুমি আগেও পড়ছো, এখন জাস্ট সবগুলো টপিক তোমার দেখা হয়েছে কিনা সেটা একটু চেক দিলা আর কি। আর তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।